বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, বিশ্ব সাহিত্যের অন্যতম লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে কবিগুরুর এই জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমরা রবীন্দ্র বিতর্কের মধ্য দিয়ে। আমি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র। আসলে শ্রেষ্ঠ চরিত্র বিশ্লেষণ করার আগে আমরা একটু তথ্য দিতে চাই আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল তার বয়স যখন ১৩ বছর ৭ মাস ছিল। ২৮০৭টি কবিতা তার প্রকাশিত হয়। কবিগুরুর গানের সংখ্যা ২২১৮টি। আর একটি মজার তথ্য হল রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নে পেয়েছিলেন ১৮টি কবিতা, ১৪টি উপন্যাস আর একটি নাটক। তার অসংখ্য রচনা, অসংখ্য চরিত্র সৃষ্টি করেছেন, অমর কাব্য রচনা করেছেন। কিন্তু এই অসংখ্য চরিত্র থেকে আমরা শুধুমাত্র তার শ্রেষ্ঠ পাঁচটি চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই 5টি চরিত্র নেওয়া হয়েছে তার বিভিন্ন ছোট গল্প আর উপন্যাস থেকে। আর যারা রবীন্দ্রনাথ চরিত্রে রূপদান করবে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। বিনোদিনী চরিত্রে রূপদান করছেন সারজা ইয়াসমিন, গোরা চরিত্রে রূপদান করছেন রাজীব সরকার, কুমু চরিত্রে রূপদান করছেন উম্মে সালমা নাবিলা, হৈমন্তী চরিত্রে রূপদান করছে উম্মুল ওয়ারা আদ্রিতা, মহেন্দ্র চরিত্রে রূপদান করছেন উত্তম রয়। প্রিয় দর্শক শ্রোতা, চোখের বালি রবীন্দ্রনাথের শুধু নয়, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। আর এই মনস্তাত্ত্বিক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল বিনোদিনী। আমরা বিনোদিনী কণ্ঠে শুনব কেন সে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্রের অন্যতম। আমি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্রে একটি অন্যতম চরিত্র আমি বিনোদিনী। ক্ষণকালের বিবাহিত জীবনের যৌবন অভিজ্ঞতার তৃষ্ণায় তৃষ্ণার্ত, আত্মসমৃদ্ধ আজ আমার মনন শক্তি বেদনাভ্যাস ঐশ্বর্য, সমাজ সংসারকে আমি করেছি কটাক্ষ, যন্ত্রণা যারা বঞ্চনাবোধ ধিক্কার করি আমি। প্রেমের স্মৃতিসত্তায় আমার অস্তিত্ব এখনো চিরন্তন, আমি আত্মশ্রিত উজ্জ্বল জ্যোতি, আমি চরিতার্থতার অন্তর্জালাময় ঘূর্ণমান বৃত্ত, ঘাত প্রতিঘাত আত্মসর্বস্ব আগন্তুক হৃদয়ে প্রজ্বলিত। আমি গুণান্বিতা, আমি শিক্ষিতা, যে বিধবার হৃদয় এক উদ্যান লতার উপমান, যখন জীবন হয় মুহ্যমান সেই লুপ্ত প্রায় নারী হৃদয়ের অবদমিত প্রেম সংকুচিত কল্পনাবোধের সংকল্প রচনা করেছি এই আমি। এই বিনোদিনীকে দিয়েই সম্ভব সমাজের সমস্ত জটিলতার চিত্রায়ন। বাংলার সমগ্র বঞ্চিত নারীর মর্মজালার প্রতি আমি প্রতিবাদী। আমি গৃহলক্ষ্মী, আমি ভুভুক্ষ নারী, সর্বনাশী মশাল বাহিনী প্রলয়ঙ্কারিণী। আমি দিয়েছি স্নিগ্ধ সান্ত্বনা, আমি উদ্গীরণ করেছি বিষবৃক্ষ। যেদিন থেকে নারীর মুক্তি দেওয়ার চিন্তা, যখন থেকেই মানুষের অতি আপন স্পর্শকাতর ব্যক্তি সংকট প্রবল, তখন থেকেই বিনোদিনী উন্নত মাত্রই আমার অনুসরণকারী। স্রষ্টাকে যে প্রশ্ন জাগে না তাতে, তবে শ্রেষ্ঠকে যে প্রশ্ন কেন জাগে? গৌরবর্ণের গোড়ার তো গোড়ায় গলদ, সে মাত্র হিন্দু মুসলিম ইংলিশ বাংলা পরিচয় সংকটে মাথা কুটে কুটে মরছে। আর আমারই উপন্যাসের আমার প্রিয় মহেন্দ্রবাবু, তাকে তো এক কথাই চিনবেন, কাপুরুষ, ক্যাঙ্গারুর শাবক, পরনির্ভরশীল একজন। মার স্ত্রী ছাড়া যেন তার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হয় না। বন্ধু বিহারীর ঘাড়ে নিজের ত্রুটিগুলো চাপাতে পারলেই সে ক্ষান্ত দেয়। তবে কুমু বন্দী রইল কুর্মিত্তে, পাষাণ্ড স্বামী মধুসূদনের বিত্ত বৈভবের জালে আটকা পড়ে নিজের স্বাধীন অস্তিত্ব বিলীন করে দিল, গান গেয়েও আর নিস্তার পাইল না। আর আমাদের ট্র্যাজিক কুইন হৈমন্তী, সে তো মুখ বুজা লাঞ্ছিতা বঞ্চিতা, শেষ পর্যন্ত স্বামীর বাড়ি ছেড়ে সে কোথায় গেল আজও পাঠকের মনে প্রশ্ন রয়ে গেল। আর আমি বিনোদিনী, ধরার সৌন্দর্য, রক্ত মাংসের মানুষ, যে হৃদয়ে মানব আকাঙ্ক্ষা মানব তৃষ্ণার সাথে বসবাস করি। তাহলে শ্রেষ্ঠ তবে রইল কে সে বাকি? আমি বিনয় বিনোদনের বিনিময়ে সুশ্রী সুমিষ্ট মায়াবিনী, এই জগৎ প্রেম আকাঙ্ক্ষার সঞ্চারিণী, ভবিষ্যৎ ধ্যান মগ্ন তপস্বিনী বিনোদিনী। বিদ্রোহী এবং স্বাধীন সত্তার এক অপরূপ রূপ আমরা পাই যোগাযোগ উপন্যাসের কুমুর চরিত্রে। চলুন দেখে আসি কেন সে শ্রেষ্ঠ।
সহজ কথা যায় না বলা সহজে। নারী মনের সহজ অনুভূতিগুলো, জিজ্ঞাসাগুলো একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, স্বাধীন সার্বভৌম সত্তা হিসেবে ফুটিয়ে তুলতে যখন সমকালীন চরিত্রগুলো একের পর এক ব্যর্থ হচ্ছিল, যখন কেউ হয়তো একজন মা হিসেবে, একজন বোন হিসেবে, কারো স্ত্রী হিসেবে নারীর নিজস্বতাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করছিল, তখন একজন মা হিসেবে নয়, একজন বোন হিসেবে নয়, কারো স্ত্রী হিসেবে নয়, এমনকি একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, স্বতন্ত্র সত্তা হিসেবে, নারীর আবেগ অনুভূতিগুলোর অধিকার প্রতিষ্ঠার তুর্য বাদক হিসেবে যার উপস্থিতি, আমি তো সে কুমুদিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের কুমু। নারীর বন্দি দশা থেকে মুক্তির প্রথম সুর তো আমার কণ্ঠেই প্রথম ধ্বনিত হয়েছিল। আমি তো অর্থ চাইনি, প্রাচুর্য চাইনি, সম্পদ চাইনি। আমি শুধু চেয়েছিলাম কোমল হৃদয়ের গহীন কোণে লুকিয়ে থাকা নিজস্বতাকে সমাজের কোনো এক কোণে একটুখানি ঠাঁই করে দিতে। আমি চেয়েছিলাম মধুসূদন অন্তত আমায় ডেকে বলুক, তোমার দাদার চিঠি এসেছে কুমুদিনী। আমি আমার জেদটুকু আঁকড়ে রাখতে চেয়েছিলাম। আমি সকলের সামনে দিয়ে আমার দাদার চিঠিগুলো আনতে চেয়েছিলাম। আমি বৃদ্ধ শীতার্ত মুরলীকে একখানা আলোয়ান দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম মধুসূদন এতে বাধা না দিক। আমি তো প্রথম নারীর হাতে প্রতিবাদের ভাষা তুলে দিয়েছিলাম, কেননা আমি বুঝতে পেরেছিলাম নারীর যে অপমান তা রয়েছে সমস্ত সমাজের ভেতরে, তা কখনো একজন নারীর একার হতে পারে না। তোমরা আজকে নারী মুক্তি নামক যে সমস্যার সমাধানে দিনের পর দিন ব্যর্থ হয়ে চলেছ, সেই সমস্যার মুখোশ তো আমিই প্রথম উন্মোচন করে দিয়েছিলাম। আমি সমাজের সকল বিপত্তির মধ্যে থেকে, সমাজের ভেতরে থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়ে একজন উজ্জ্বল কুমুদিনীর উপস্থিতি ঘোষণা করেছিলাম, যে কিনা বলেছিল, নারীর এমন কিছু আছে যা ছেলের জন্য খোয়ানো যায় না। রবীন্দ্রনাথ আমায় ভালোবেসেছিলেন, তাই যেন তিনি আমাকে বানাননি স্বদেশী। কারণ তিনি জানতেন যেখানে ব্যক্তি স্বাধীনতায় দুর্লভ, সেখানে দেশের স্বাধীনতা মূল্যহীন। তিনি যেন আমাকে বানাননি অপরিস্ত্রী, কেননা তিনি চেয়েছিলেন আমি নিজের পরিচয়ে পরিচিত হই। তিনি আমাকে ভালোবেসেছিলেন বলে তিনি যেন আমাকে বানাননি সাদা পোশাকের কোনো অভাগিনী। তিনি আমাকে বানিয়েছিলেন অত্যন্ত যত্নে কুমুদিনী। এখানে আমার শ্রেষ্ঠত্ব, এখানে আমি সেরা। আমি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র। রবীন্দ্র সাহিত্যে শুধু না, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। চোখের বালি দ্বন্দ্ব মুখর যে চরিত্রটি ছিল সেটি হলো মহেন্দ্রের চরিত্র। আমরা এখন মহেন্দ্র কেন রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র সেটি প্রমাণ কিভাবে করবে সেটি দেখব। আমি রবীন্দ্রনাথের পরিচ্ছন্ন সৃষ্টি, আমি শ্রেষ্ঠ চরিত্র মহেন্দ্র। আপনারা জানেন যে আশার প্রতি আমার যে দায়িত্ববোধ ছিল, অথবা বিনোদিনীর প্রতি যে আমার সাময়িক টান ছিল, অথবা মায়ের প্রতি আমার যে ভালোবাসা ছিল, সমাজের প্রতি আমার যে দায়িত্ববোধ ছিল, সেই সব কিছু মিলে আমি বিশ্বাস করি আমি শ্রেষ্ঠ চরিত্র। আমি দেখেছি যখন বিনোদিনী কিছুক্ষণ আগে আমাকে ক্যাঙ্গারু শাবক বলে গেল, আমি জানি না আমি কি করলে সেই বিনোদিনী আমাকে ব্যাঘ্র শাবক বলতো। এমন যদি হতো যে বিনোদিনী যেদিন আমাকে তার ভালোবাসায় ডোবাতে চেয়েছে, সেদিন যদি তার কথায় আমি সাড়া দিতাম, তাহলে কি বিনোদিনী আমাকে ব্যাঘ্র শাবক বলতো? নিশ্চয়ই বলতো। আমাকে অনেকেই বলবে যে আমি দুইজন নারীর প্রতি ভালোবাসা দেখিয়ে চলেছি। আসলে কি তাই? আসলে কি এখানে আমার কোনো দোষ ছিল? আপনারা যদি একটু গভীরভাবে দেখেন তাহলে দেখতে পারবেন যে আশার কিছুটা নির্বুদ্ধিতা এবং সরলতার কারণে সে যখন কাশিতে চলে গেল, যখন বিনোদিনী এবং আমার মা একা বাসায় ছিল, বিনোদিনী কিন্তু তখন সেখানে সে বলেছে আমি একলা আছি। তারপরও কেন সে একবারও আমার সঙ্গে কথা বলতে চায় না? কেন সে আমাকে দেখার ছুতোয়, আমাকে কথা বলার ছুতোয় মায়ের ঘরে আসে না? আমি কি নারী নই? আমার মধ্যে কি রূপ নেই? আমার মধ্যে কি গুণ নেই? সে কিন্তু এভাবে বলেছিল যে সে যদি আমার কাছে আসতো তাহলে চুনি এবং আমার মধ্যে যে কি বিভেদ, কি প্রভেদ, সেটা কিন্তু সে বুঝতে পারত। তার মানে হলো বিনোদিনীর যে আত্মপ্রতিষ্ঠার যে সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠার যে ইচ্ছা ছিল, সেটি আমার মাধ্যমে সে করতে চেয়েছিল বলেই আমি কিন্তু একটা সময় তার কাছে ধরা দিয়েছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমি মেডিকেলে পড়েছি। মেডিকেলে পড়া ছেলের কখনো ভালো মেয়ের অভাব হয়তো হয় না। আমি অনেক ভালো স্ত্রী পেতে পারতাম, কিন্তু আমার কাকি যখন চেয়েছে আমি আশাকে বিয়ে করি, আমি কিন্তু আশাকে সেদিন বিয়ে করেছি এবং আমার সংসার জীবনে সার্থক হয়েছি আমি। কিন্তু পরবর্তীতে আমার বিহারীর প্রতি কিছুটা হিংসা থেকে আমি যখন দেখেছি এই বিনোদ বিহারীর প্রতি ভালোবাসায় মত্ত হয়েছে, তখন কিন্তু আমি পুরুষ হিসেবে আমার মধ্যে যে অহংকার, সেই অহংকার বোধটি কিন্তু বেড়ে উঠেছে। আর বেড়ে উঠেছে বলেই আমি বিনোদকে নিয়ে পশ্চিমে চলে গিয়েছিলাম।
সেদিন কি আমার ভুল ছিল? নিশ্চয়ই আমার ভুল ছিল না। কারণ আপনারা জেনে থাকবেন যে আশার নির্বুদ্ধিতার কারণে আশা জানে না যে একটা পুরুষ নিজেকে একটা খুঁটির সঙ্গে বেঁধে যতটা সম্ভব দড়ি আলগা করে একটু এদিক সেদিক ঘাস খেতে চায়। আজকের পুরুষের চরিত্রটি এরকম। কিন্তু কই, বিনোদের মতো যে মেয়ে ছিল, বিনোদ যে নারী ছিল, সেই বিনোদের মতো নারীকে দেখে যে কোনো পুরুষ তারকে দেখে মোমের মতো গলে যাওয়ার কথা। আমি তো প্রথম প্রথম মোমের মতো তার প্রতি গলে যাইনি। বিনোদ আমার কাছে অসংখ্যবার এসেছিল এবং আশা কি করেছিল? আশা আমাকে জোর করে বলেছিল যে তোমাকে আমার চোখের বালির সঙ্গে কথা বলিয়ে দেব, তোমাকে কথা বলতে হবে। আমি কিন্তু বলেছি তোমার সাহস তো প্রচন্ড বেশি। বলেছিল কেন, তোমার ভয় কিসের? আমি বলেছিলাম তুমি যেভাবে তার রূপের বর্ণনা করো সেখানে তো নিশ্চয়ই আমি যাওয়াটা নিরাপদ কিছু হবে না। আশা কিন্তু বুঝতে পারেনি আমি কিন্তু বিনোদের প্রতি আকর্ষিত সেদিন হয়েছিলাম। আসলে কি সেখানে আমার দোষ ছিল? আমার দোষ ছিল না। আমার প্রতি যে বিনোদের যে প্রণয়গত বোধ, সেটি কিন্তু শুধুমাত্র ভালোবাসা নয়। এবং বিনোদ কিন্তু একবার বলেছে যে আমার প্রতি মহেন্দ্রর আসলে ভালোবাসা নেই, যেটা আছে সাময়িক। আমার প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই, যে শ্রদ্ধাবোধ বিহারী দেখিয়েছে। সেই পারিবারিক টানাপোড়েনের যে দ্বন্দ্ব এবং সেখান থেকে একজন পুরুষের যে উঠে আসা, সেটি কিন্তু আমি দেখিয়েছিলাম। যদি সেদিন আমাদের দাম্পত্য জীবনে যদি সেদিন বিনোদের আবির্ভাব না ঘটতো, আমি নিশ্চিত করে বলতে পারি আমার জীবনে আমি আশাকে যে পরিমাণ ভালোবেসেছি সেই পরিমাণ ভালোবাসাই থাকতো। আপনারা জানেন যে পুরুষ হিসেবে 19 শতকের যে পুরুষগুলো ছিল তারা কিন্তু কৈশোর পেরিয়ে যৌবনে আসতে পারেনি। হৈমন্তীর মহেন্দ্রের কথাই চিন্তা করুন, সে কিন্তু কৈশোর থেকে পুরুষ হতে পারেনি, শুধু মনে মনে বউকে ভালোবেসেই গেছে। আর গোরার কথা, গোরা তো নিজে যা বোঝে সেটাকেই বড় মনে করে। আর কুমুর কথা নাই বা বললাম, কুমু তো নিজের কথা অনেকেই বলল। আমি বিশ্বাস করি আমি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ আমি বিশ্বাস করি জীবন অনেক সুন্দর, মস্ত বড় সুন্দর এবং গভীরতম সুন্দর এই জীবন। আমার জীবনে অনেকগুলো ইশারা ছিল, অবিরত ইশারা ছিল বলেই আমি হয়তো জীবন থেকে কিছুটা সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার কৈশোর জীবনে মায়ের সঙ্গে ছিলাম, যখন আমি যৌবনে গিয়েছি তখন কিন্তু স্ত্রীর প্রতি যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমার কর্মজীবনের প্রতি দেখেন, সেই সময়ের ছেলেগুলো কিন্তু সময় নষ্ট করেছে। আমি কিন্তু আমার বউকে ভালোবেসেছি, আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করেছি, আমি আমার মাকে ভালোবেসেছি এবং একই সঙ্গে আমি কিন্তু আমার পড়ালেখা ঠিকমতো চালিয়ে গেছি, একজন ডাক্তার হয়েছি। আমি বিশ্বাস করি আমার চরিত্রটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি এবং আমি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র। এবারে প্রিয় দর্শক, আমরা ছোট গল্পে যাচ্ছি। হৈমন্তী আমাদের সবার খুব প্রিয় এই গল্প, অমর ছোট গল্পের অমর চরিত্র হৈমন্তী। ভালোবাসি ভালোবাসি, হ্যাঁ আমি হৈম ভালোবাসি। শিশির যেমন সবুজ ঘাসকে সজীব করেছিল, আমি সজীব করেছিলাম আমার ভালোবাসার স্পর্শে অপুকে। না, রবি ঠাকুর আমাকে বিনোদিনীর মতন অপরূপা করে সৃষ্টি করেননি। অতি সাধারণের মধ্যে অতি অসাধারণ হয়ে ওঠা আমি হৈম অপুর কাছে ধরা দিয়েছিলাম ভোগবিলাসের সম্পত্তি নয়, বরং গৌরবের সম্পদ হিসেবে। বাবা গৌরশঙ্কর বাবুর প্রতি ছিল আমার অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। আর তাই তো আমার এই ঋষিতুল্য বাবার প্রতি কোনো মিথ্যা অপবাদ, কোনো কটু বাক্য এই শান্ত হৈমন্তীকে প্রতিবাদী করে তুলেছিল। না, আমি গৌরবাবুর মতন নিজে যা জানি তাকে অকাট্য হিসেবে গ্রহণ করিনি, কিন্তু আমি সত্যব্রতী হৈমন্তী। লোক দেখানো আবেগ প্রকাশের প্রক্রিয়াগুলো আমার কাছে ছিল অপরিচিত। তাই তো বিয়ের দিন পিতার কাছ থেকে অশ্রুহীন বিদায় দেখে সবাই আমাকে বলেছিল খোট্টার দেশে থেকে আমি নাকি খোট্টা হয়ে গেছি। হ্যাঁ, আমি কুমুর মতন মুক্তিকামী ছিলাম, কিন্তু আমার প্রকাশ স্বতন্ত্র ও ভিন্ন। তাই তো পশ্চিমের আকাশের দিকে যখন আমি মুক্তির আশায় তাকিয়েছিলাম, অপুর বুকটা ধক করে উঠেছিল। মহেন্দ্রবাবু, তোমার তো অনেক ভালোবাসা। তুমি একই সাথে দুইজন নারীকে ভালোবেসেছিলে, তাদেরকে সুখী করতে চেয়েছিলে, অথচ আমায় দেখো, আমি হৈমন্তী অলক্ষী। পূজা অর্চনার নিয়ম